প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যে এক্সাম ব্যাচটা চলতেছে, এই এক্সাম ব্যাচের প্রথম যে পরীক্ষাটা হয়েছে ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম 3টা চ্যাপ্টার নিয়ে P1 এক্সাম আর কি, ওই এক্সামের আজকের হচ্ছে আমরা রেজাল্ট পাবলিশ করব, প্লাস এখানকার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানকার প্রশ্ন কেমন হয়েছে, কীরকম মানে কেন এরকম প্রশ্ন আমি দিছি, এটাই তোমাদেরকে আজকে ব্যাখ্যা করব। তো আমাদের আজকের এখানে তোমরা যদি দেখো, এই যে ভিউ স্ট্যান্ডিংয়ে গেলে এখানে তোমরা দেখতে পাবা এখানকার আজকের হাইয়েস্ট নাম্বার পাইছে হচ্ছে রুবাইয়া মিম। সে হচ্ছে এখানে 50-এর মধ্যে 47 পাইছে। এটা হিউজ মার্ক। আমি যে কোশ্চিন বানাইছি এই কোশ্চিনটা ছিল হচ্ছে তোমাদের 40 মার্কের একটা কোশ্চিন। মানে 50-এর মধ্যে তোমরা অনায়াসে 40 তুলতে পারবা, কিন্তু 40 থেকে 50-এর দিকে গেলে তোমাদের অনেক কষ্ট হওয়ার কথা। ঠিক আছে? সেখানে এ হচ্ছে 47 পাইছে। এটা হিউজ মার্ক। ঠিক আছে? তোমাদের এত মার্কস না পাইলেও চলবে। তোমাদের 40 মার্কস এখানকার স্ট্যান্ডার্ড মার্কস ছিল। ঠিক আছে? তারপর দেখো সেকেন্ড যে পাইছে সে হচ্ছে 33 পাইছে। থার্ড যে হয়েছে সে হচ্ছে আবির, সে হচ্ছে 32 হয়েছে। আর বাকি যাদের মধ্যে তোমরা যারা পরীক্ষা দিছো, একজন হচ্ছে 30, 29, 23 এরকম মার্কস পাইছো। তো তোমাদের হচ্ছে যারা 30-র মধ্যে আসো, 30 হচ্ছে তোমাদের পাস মার্ক। এখানে 30 হচ্ছে কি পাস মার্ক। আমি 30 মার্ক মানে 60% মার্কস তোমাদের হচ্ছে পাইতে হবে। যারা এখানে 30 পাইছো তারা হচ্ছে লাইনে আসো এখনো। ঠিক আছে? তোমাদের চান্স হয়ে যাবে, তবে আরও বেটার করতে হবে। ওকে? কারণ এই কোশ্চেনটাতে তোমাদের অনায়াসে 40 মার্কস পাওয়ার মতো কোশ্চেন ছিল। আর হচ্ছে যারা 30-র উপরে আসো তারা হচ্ছে ভালো ট্র্যাকে আসো, তোমরা পড়তে থাকো, তোমাদের চান্স আশা করি হয়ে যাবে। আর যারা নিচে আসো 30-র নিচে, তোমাদের প্রিপারেশন কিন্তু খুব একটা এখনো ভালো না। তোমরা আমার এখান থেকে ভালো মতো কোশ্চেনগুলো সলভ করো, কারণ এখান থেকেই তোমরা যেহেতু প্রশ্ন রিপিট পাবা, সো এখানে তোমাদের অবশ্যই ভালো করতে হবে। ঠিক আছে? রিপিটেড প্রশ্নগুলো যেন অ্যাটলিস্ট তোমাদের ছাড়ে আসা না লাগে। তো এবার চলো আমরা আমাদের প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি। এখানে কি হয়েছে, এখানে 50টা প্রশ্নের মধ্যে আমি 10টা প্রশ্ন এমন দিছি যেগুলোর অনেকগুলো প্রশ্ন তোমাদের টাচ করারই কথা না। মানে প্রশ্নটা দেখে তোমাদের স্কিপ করতে হবে। তোমরা যখন মেইন পরীক্ষা দিবা, এখানে তোমাদের 100টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন এরকম থাকবে যে 20টা প্রশ্ন তোমাদের অ্যান্সার করার দরকার নাই। ওই 20টা প্রশ্ন তোমার দেখা মাত্র স্কিপ করে পরের ম্যাথে চলে যাইতে হবে। তোমাদের কাজ হবে 1 নাম্বার থেকে শুরু করবা, করে 50 বা 100-তে যাবা। যতগুলা জ্ঞানমূলক প্রশ্ন আসবে, মানে দেখেই অ্যান্সার করা যায়, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার করে ফেলতে হবে। ঠিক আছে? আমি এখন তোমাদেরকে দেখাবো যে কোন প্রশ্নটা দেখে অ্যান্সার করা যায় আর কোন প্রশ্নটা হচ্ছে তোমাদের একটু সময় লাগবে। তো এখানকার যে 40টা প্রশ্নের কথা বললাম, ওই 40টা প্রশ্ন হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এগুলো সলভ করতে তোমাদের সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগার কথা। ঠিক আছে? আর বাকি যে 10 মিনিট সময় আছে ওইটা হচ্ছে তুমি একটু বড় কোশ্চেনগুলোর পিছনে তুমি সময়টা ব্যয় করবা আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের এখানে ফিজিক্সে আর ম্যাথে কিন্তু একটু বেশি সময় লাগে, যেটা তোমার বায়োলজি আর কেমিস্ট্রি থেকে তুমি সময়টা বাঁচাইতে পারবো। ওই সময়টাও কিন্তু এখানে অ্যাড করতে পারবা। ঠিক আছে? যেহেতু আমার এখানে টাইমটা ফিক্স 50-এর মধ্যে 30, মেইন পরীক্ষায় কিন্তু তুমি যদি বাকি সাবজেক্টগুলো ভালো মতো পড়া থাকে এখানে আরও সময় বের করতে পারবা। সো আমরা প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা তোমাদের অনেকের মনে হইতে পারে এটা হাতে কলমে করা সম্ভব না। ঠিক আছে? বাট এই কোশ্চেনটা হাতে কলমে করার মতো একটা কোশ্চেন। ঠিক আছে? এটার জন্য ক্যালকুলেটরের প্রয়োজন নাই। কিভাবে দেখো, এখানে বলছে যে পূর্ব দিক আর হচ্ছে তোমার কোন দিকে, পূর্ব দিকে 75 কিলোমিটার আর হচ্ছে উত্তর দিকে ঘন্টায় 75 কিলোমিটার। তো এইটাকে যদি পূর্ব দিক ধরি, এখানে গেছে হচ্ছে 75 আর এখানে হচ্ছে 75 আর এই পাশে গেছে হচ্ছে কত 45। এখন দেখো, যদি দুইটা বস্তুই গতিশীল হয় তখন আমাদের আপেক্ষিকতার কনসেপ্ট খাটাইতে হয়। তো আপেক্ষিকতার কনসেপ্ট কি বলে, যে যে কোনো একটা বেগকে আমাদের থামাইতে হবে, থামানোর জন্য সেটাকে উল্টাই দিতে হবে অপর পাশে। ঠিক আছে? অর্থাৎ এই পাশে -75 করতে হবে। তাহলে এখন দেখো এই দুজনকার লব্ধি কোন দিকে হবে, এই দুজনকার মাঝামাঝি কোনো একটা জায়গায়। তাহলে তুমি দেখেই বুঝতেছো যে এই কোণটা কি হবে, আমার অবশ্যই একটা স্থূল কোণ হবে। কি বুঝছো? তাহলে এখানে আমার দেখো যে পূর্ব দিকের সাথে স্থূল কোণ আমার, এটা যদি পূর্ব দিক হয়, ঠিক আছে, পূর্ব দিক হয়, তাহলে পূর্ব দিকের সাথে তোমার স্থূল কোণ খালি মাত্র একটাই আছে। আর যদি ম্যাথ খাটাও, ম্যাথ খাটালে কি হয়, tan থিটা ইকুয়াল টু সূত্রটা কি, এখানে তোমাদের যার সাথে অ্যাঙ্গেলটা নিবা, ধরো এখানে তুমি এইটুকুকে থিটা ধরলা, তাহলে এটাকে যদি অ্যাঙ্গেলটা ধরো তাহলে এখানে ফ্রি থাকবে 75, কারণ এখানে আমরা শুধু মানটা নিব। ঠিক আছে? 75 নিব। আর এইটুকুর তো হচ্ছে আমার আলফার মান কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি নিলে এখানকার cos 90 ডিগ্রি মান 0, তার মানে বাকিটা না লিখলেও চলবে, আমি লিখে দেখাচ্ছি। তাও এখানে হচ্ছে তোমার কত হবে 45 cos 90 ডিগ্রি, আর এখানে কি হবে, এখানে হবে 45 sin 90 ডিগ্রি। ঠিক আছে? sin 90 ডিগ্রির মান 1 আর cos 90 ডিগ্রির মান 0, তার মানে এইটুকু চলে যাবে আর এটা না লিখলেও চলে। তাহলে উপরে 45, নিচে হচ্ছে কত 75। তাহলে 10 কত ডিগ্রির মান এটা হবে, দেখো 45 না, 15 3 45 আর হচ্ছে 15 5 75। তাহলে উপরে আছে 3, নিচে আছে 5, তো 3টাকে মনে মনে 30 চিন্তা করো,
তাহলে 5 6 30, কিন্তু এখানে কি 30 ছিল? ছিল না, তার মানে একটা দশমিক হবে। ঠিক আছে, তাহলে tan থিটার মান এখানে কত পাইলাম? tan থিটা ইকুয়াল টু হচ্ছে 0.6। এই 0.6 এই মানটা কার ইকুইভ্যালেন্ট বলো তো? এই মানটা হচ্ছে তোমাদের 1/√3 এর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তোমাদের √3 তারপর 1/√3 এগুলোর মান কিন্তু মনে রাখতে হবে, 1/√2 তারপর √2 এগুলোর মান একটু মনে রাখতে হবে, তাহলে তোমরা হ্যান্ড ক্যালকুলেশনটা করতে পারবা। তো এইটার মান হচ্ছে কিসে হয়? 1/√3। তাহলে 1/√3 মানে কত? এখানে হচ্ছে কত পাচ্ছি আমরা? তোমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইখানে থিটা এইটুকু যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 150 ডিগ্রি না? দেখো 150 ডিগ্রির কাছাকাছি মান আমার কি একটাই আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, মানে এই কোশ্চেনটা তোমার তো, এটা তো একটা বোর্ডের কোশ্চেন তাই না? তো বোর্ডের কোশ্চেনটা তুমি অলরেডি করে আসছো, এখন তোমার তো আর এত কিছু চিন্তা করার দরকার নেই, তুমি তো ডিরেক্ট ম্যাথটা করে ফেলার কথা। ঠিক আছে, যেমন আমি প্রথমে স্থূলকোণ দেখে ম্যাথটা অ্যান্সার করে ফেললাম, তোমারও কিন্তু ওই কোশ্চেনটা ওইভাবে অ্যান্সার করে ফেলার কথা, যদি কোশ্চেনটা বোর্ডের কোশ্চেনগুলো তোমার ভালো মতো সলভ করা থাকে। তো এখন কথা হচ্ছে, এই কোশ্চেনটা যদি তোমার ভালো মতো সলভ করা নাও থাকে, তুমি চাইলে এই কোশ্চেনটা স্কিপ করতে পারো, এই কোশ্চেনটা তোমার অ্যান্সার করার দরকারই নেই। আমি একেবারে প্রথম কোশ্চেনটা এরকম জটিল দিছি কেন? যাতে তুমি প্রথমেই ঢুকে ঘাবড়ে যাও। ঘাবড়ে গেলে কি হবে? এই ঘটনাটা তোমার মেইন পরীক্ষাতেও ঘটতে পারে। দেখবে যে প্রথমে একসাথে টানা 3-4টা কোশ্চেন এমন দিছে, তুমি টানা 3-4টা কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো না, তখন কিন্তু তুমি ঘাবড়ে যাবা, ঘাবড়ে গিয়ে কি করবা? অনেক পারা জিনিস মিস করে চলে আসবা। তো এই সিচুয়েশনগুলোর সাথে তোমার অভ্যস্ত হইতে হবে, পরীক্ষার হলে কিন্তু তুমি এই সিনারিও পাবা। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটা মনে করো তোমরা অ্যান্সার করবা না, এটা না করে তুমি চলে গেলে সামনে আগায়। ঠিক আছে, আর এখানে কিভাবে অ্যান্সার করতে হয় জিনিসটা আমি তোমাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে আপেক্ষিকতার কনসেপ্ট খাটাইতে হয়। ওকে, আচ্ছা, তারপরটাতে দেখো এই কোশ্চেনগুলো তো তুমি দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। কিভাবে? এখানে আই আছে, প্লাস হচ্ছে জে আছে, ক্রস হচ্ছে কে আছে। তাহলে কেটা দুইজনকার কাছে নিয়ে নাও, আই ইন্টু কে, আর হচ্ছে প্লাস কি জে ইন্টু জে ক্রস কে। ঠিক আছে, আর এটা আমরা হিসাব করার জন্য ক্রসের ক্ষেত্রে কি করি? একটা বৃত্ত আঁকে, এখানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরাই দিই, এভাবে হিসাব করতে হয়। ঠিক আছে, তাহলে ধরো এখানে আই আছে, এখানে জে আছে, এখানে কে আছে। তাহলে তুমি আই থেকে কে এর দিকে যাচ্ছ, তাহলে আই থেকে কে এর দিকে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছ। যদি এরকম বিপরীত ঘড়ির কাঁটার দিকে আসি তাহলে কি হয়? অপরটা আসে কিন্তু মাইনাস হয়, তার মানে আই আর কে ক্রস করে কত হবে? মাইনাস জে। তাহলে প্রথমটুকু থেকে পাইলাম মাইনাস জে, প্লাস আর এখানে কি আছে? জে ক্রস কে। দেখো জে তারপরে কে, এটা এক ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, তাহলে আমার অ্যান্সার হবে কি এখানে? আই। তাহলে এখানে হচ্ছে আই, তাহলে মাইনাস জে প্লাস আই, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার জন্য, এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাবটা করলে যে কোনো দুইটার ক্রস অ্যান্সার হচ্ছে অপরটা। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে প্লাস অপরটা, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে মাইনাস অপরটা। ঠিক আছে, তো এটা দেখা মাত্র অ্যান্সার করার মতো কোশ্চেন ছিল, এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবাই, মেইন পরীক্ষাতেও একটা কোশ্চেন থাকবে। এবার দেখো বলছে কোনো সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, এর মানে ক্ষেত্রফল কত হবে? তো একটা সামান্তরিকের ক্ষেত্রফল কেমন কেমন করে বের করতে হয় যদি এই দুইটা দেওয়া থাকে? মনে করে দেখো নর্মাল সামান্তরিকের সূত্রটা কেমন ছিল, যে ডি, এটা যদি d1 ধরি, এটা যদি d2 ধরি, তাহলে হাফ ইন্টু d1 d2। মনে আছে ছোটবেলায় এই সূত্রটা পড়ছিলা যে? ওই একই রকম এখানে d1 হচ্ছে আমাদের কি, প্রথমটা ধরো, এটা হলে সূত্রটা কেমন হবে? হাফ a ক্রস b এর মান। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টরকে তোমার প্রথমে কি করতে হবে? এখানে ক্রস করতে হবে, ক্রস করে যে মানটা নিতে হবে ওই মানটার সাথে হাফ গুণ করলে তোমার এখানে অ্যান্সারটা চলে আসবে। তো চলো আমরা একটু করে দেখি এটা কিরকম সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছ যে এটা তোমার ক্রস গুণ, ক্রস গুণটাতে তোমার কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। তাহলে তুমি কি করবা? প্রথমে এটা স্কিপ করে চলে যাবা, কারণ এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন না, এটা করতে তোমার সময় লাগবে। তাহলে এই প্রশ্নটা স্কিপ করে তুমি সামনে যেটা জ্ঞানমূলক প্রশ্ন ওইটা করতে চলে যাবা। ওকে, তো চলো আমরা এটা সলভ করি। কি বলছে? এখানে হবে কি আই, তারপর হবে জে, তারপর হবে কে, তারপর হচ্ছে কি এখানে হবে 4, এখানে হবে -4, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে -3, এখানে হবে 1। তো যখন আই নিব তখন এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, তাহলে কত হবে? -4, আর এখানে হচ্ছে কি মাইনাস মাইনাসে প্লাস, 7 3 দুগুণে 6, এটার সাথে কি হবে? একটা আই হবে, তারপর মাইনাস জে নিতে হয়, যখন জে নিব এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, তাহলে 4 বিয়োগ হচ্ছে 6, তারপর কে নিব, যখন কে নিব তখন কি হবে? কে নিলে এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, তাহলে -4 3 12, -12, আর মাইনাস হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 3 12। ঠিক আছে, এটা একটু উপরে তুলে দিই। তো এখন দেখো এখানে কত থাকতেছে? জাস্ট 2i থাকতেছে, আর এখানে কত থাকতেছে? এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2j থাকতেছে, আর এখানে 12 থেকে 12 গেলে 0, এখানে 12 হবে। ঠিক আছে, তাহলে এটার মান কত হবে? এটার মান হচ্ছে আমাদের 2 এর উপর স্কয়ার যোগ 2 এর উপর স্কয়ার এর উপরে রুট। ঠিক আছে, তাহলে এখানে 2 2 4, 4 4 8, 8 মানে কত? 4√2।
মানে 4 × 2, তার মানে হচ্ছে কত হবে 4 × 2, এটার উপরে রুট, 8-এর রুট হচ্ছে এটা, তাহলে 2, আর এখানে হচ্ছে √2, তাহলে 2 √2, এটা হচ্ছে আমার কি আমাদের ক্রস গুণটার মান। আর সামনে একটা হাফ ছিল না, তাহলে হাফ হাফ কাটা, হাফ আর 2 কাটা, থাকলো কত √2, এই হচ্ছে এটা। তো এটা করতে তোমার 1 মিনিট সময় কিন্তু লাগবে না, ঠিক আছে। বাট তোমার যদি ধরো মানে ভালো প্র্যাকটিস না থাকে তাহলে একটু তোমার সময় লাগবে, বাট ভালো মতো ক্রস গুণগুলো প্র্যাকটিস করা থাকলে তুমি কিন্তু আরো দ্রুত করতে পারবা। সো আমরা পরেরটাতে যাই। পরের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা আমার এখানে তোমাদের যে অ্যান্সারটা দেওয়া আছে এটা ভুল অ্যান্সার, এটা অ্যান্সার হবে গ, ঠিক আছে। এই মার্কসটা আমি তোমাদের সকলের মার্কসের সাথে এক করে পরে অ্যাড করে দিছি, ঠিক আছে। এটা আমার ভুল হয়েছিল, আমি এখানে মানটা বসাইতে ভুল করছিলাম। তো দেখো এখানে বলছে হচ্ছে আমরা ধরো আলফাটাকে হিসাব করি, এখানে এরকম করে দেওয়া আছে, এটা হচ্ছে এ, তাহলে এটা যদি আলফা হয় এটা কি হবে এ কস আলফা, আর এটা কি হবে এ সাইন আলফা, বুঝছো। তাহলে আমরা সাইনকে কস দিয়ে ভাগ করলে টেন পাবো না, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করি, তাহলে উপরে হবে কি সাইন আলফা, নিচে হচ্ছে কস আলফা ইকুয়াল টু, এখানে আমাদের সাইনের মান কত দেওয়া আছে, সাইনের মান দেওয়া আছে 5, তাহলে উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 5√3, ঠিক আছে। তাহলে এটা টেন আলফার মান কত হচ্ছে 5 5 কাটা 1/√3, তাহলে টেন আলফা ইকুয়াল টু হচ্ছে 1/√3। এখন বলো তোমাদের হচ্ছে গিয়ে এখানে আলফার মান তাহলে কত হবে, এখানে আলফার মান হচ্ছে তোমার 30°, আমি ভুলে এখানে 60° বসায় ফেলছিলাম আর কি, এই জন্য আমার মানটা উল্টা আসছে। তাহলে এটা যদি 60° হয় তাহলে ওটা 30° হয়, ওটা কত হবে 60°, তাহলে থিটা হচ্ছে আলফার ডাবল, তাহলে আমাদের অ্যান্সার হবে সি। ওকে, তো আমি মার্কসটা তোমাদের সকলের অ্যাড করে দিছি, এটা আমি পরে কারেকশন করে ফেলবো আর কি। এবার দেখো এটা বলছে কি একক ভেক্টর হওয়ায় মানটা কত, তো বলো একক ভেক্টর কেমনে বের করতে হয়, এই যে সহগগুলোর বর্গ করে যোগ না, ইকুয়াল টু হচ্ছে কি একক ভেক্টর মানে কি তার মান হবে 1, তাহলে এইটার বর্গ ডাইরেক্ট করে ফেলতেছি, দেখো এটার উপর বর্গ করলে কত হবে 1/4, এইটার উপর বর্গ করলে কত হবে 1/4, আর এটার উপর বর্গ করলে কত হবে কিউ স্কোয়ার, তাহলে এটার উপর রুট ছিল, রুটটা উপাশে যায় হচ্ছে কত স্কোয়ার হইলো, 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, এখন 1/4 যোগ করে কত হবে 1/2, 1/2 যদি 1 থেকে উপাশে যায় বিয়োগ হয় 1/2, তাহলে কত থাকে 1/2, তাহলে স্কোয়ারটা উপাশে যায় কত হবে রুট, তাহলে 1/√2, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এগুলা হচ্ছে তুমি মুখে মুখে করতে পারবা, ঠিক আছে, বা একটু লিখলেও খুব বেশি সময় তোমার লাগার কথা না। তারপর কোশ্চেনটা দেখো যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ডট গুণ ও ক্রস গুণের মান সমান হবে, এগুলা কিন্তু মুখস্থ অ্যান্সার, এই কোশ্চেনটার মান কি মুখস্থ। তারপর তুমি যদি করতে চাও এখানে লিখবা কি এবি কস থিটা ইকুয়াল টু হচ্ছে এবি সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা আমি এগুলো ছোট হাতে লিখে ফেলি, তাহলে এবি বাদ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, তুমি এখন বলো সাইন থিটার মান আর কস থিটার মান কখন সমান হয় 45° হলে, এই তো এটাই অ্যান্সার। তারপরে কি বলছে দেখো যে কোন তলে ভেক্টরের উপাংশের মান 5 হবে, মান চাইছে, তাহলে এই ভেক্টরটার মান 5 কখন হবে, এই যে দেখো 3 এর উপর স্কোয়ার 4 এর উপর স্কোয়ার, তাহলে 3 3 9 4 4 16, মানে মান যদি আমরা হিসাব করি 3 এর উপর স্কোয়ার যোগ 4 এর উপর স্কোয়ার এর উপর রুট, তাহলে কত হচ্ছে 25, মানে হচ্ছে 5। তার মানে দেখো এই যে লাস্টের দুইটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা মান কি পাচ্ছি 5। তো লাস্টের দুইটা কোথায় আছে জে আর কে, জে মানে আমাদের ওয়াই অক্ষ বুঝাই আর কে মানে হচ্ছে জেড অক্ষ বুঝাই, তাহলে ওয়াই আর জেড অক্ষ হবে অ্যান্সার, দেখা মাত্র অ্যান্সার করে দিতে পারবা। তারপরে কোশ্চেনটা দেখো এখানে এই কোশ্চেনটা আবার দিছে কি যে স্কেলার গুণফল আর হচ্ছে তোমার ভেক্টর গুণফল এত হলে মধ্যবর্তী কোণ কত, দেখো আবার ওই সেম কাহিনী এবি তো কাটা যাবে, তাহলে এই পাশে হচ্ছে কস আলফা, এই পাশে হচ্ছে সাইন আলফা, এখানে হচ্ছে এবি, এখানেও কি থাকে এবি, তো এখানে বলছে হচ্ছে তোমার কি স্কেলার গুণফল হচ্ছে কত, সরি একটু এভাবে না, সরি একটু ভুল হয়েছে। তো প্রথমে হচ্ছে কি লিখবো যে এ বি, আচ্ছা মানগুলো যেহেতু বড় হাতের আছে তাহলে এ লিখি বি লিখি, আর এখানে হচ্ছে কস এ বি কস আলফা ইকুয়াল টু হচ্ছে 18, আর এটার মান হচ্ছে যেহেতু সাইন তাহলে এটাকে উপরে লিখতেছি আমি এ বি সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কত 6√3। তাহলে তুমি দেখো একটাকে যদি আরেকটা দিয়ে ভাগ করি তাহলে কি হবে এ বি কাটা যাবে, তাহলে সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু কি হবে টেন আলফা, এখানে এটা যদি কাটাকাটি করি 6 3 18 আর √3 দিয়ে কাটলে কত হবে √3, তার মানে হচ্ছে 1/√3, এখন 1/√3 কার মান 30° মান, সো এটার অ্যান্সার হচ্ছে 30°। তারপর কি বলছে দেখো এটা একটা জ্ঞান হচ্ছে কি কোনো একটা ভেক্টরের ক্রসের মানে কার্লের ডাইভারজেন্সের মান হচ্ছে 0 হয়,
তো এটা দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারবে। তারপর কি বলছে যে স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে একজন সাঁতারুকে কত স্রোতের সাথে যাত্রা শুরু করতে হবে। তো সর্বনিম্ন সময় যখন বলে আমাদের সোজাসুজি যাত্রা শুরু করতে হয়, ব্যাপারটা বুঝো। এটা যদি একটা নদী হয়, আমি যদি সর্বনিম্ন সময়ে পৌঁছাতে চাই তাহলে সোজাসুজি যাত্রা শুরু করতে হবে। আর যদি সোজাসুজি পৌঁছাতে চাই তাহলে আমার তার চেয়ে বড় কোনো যাত্রা শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে আমি সোজাসুজি পৌঁছাইতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে আলফার মান কত, 90 ডিগ্রি, এটা দেখেই বলে দেওয়া যায়। তারপর হচ্ছে কি, দুটি বল একটি ভারী বস্তুকে শূন্য স্থির রাখতে সক্ষম। এটা একটু ধরো তোমার কনসেপচুয়াল কোশ্চেন ছিল, এটা হয়তো তোমরা অনেকেই পারবা না। ওকে, তো এই ধরনের কোশ্চেন না পারলে তুমি বাদ দাও, সমস্যা কি, সিপ করে চলে যাও, তোমাকে তো 50-এ 50 পাইতে হবে না। ঠিক আছে, আর এই ধরনের কিছু কোশ্চেন দেওয়া থাকে কি কারণে, তোমরা অনেকে কি করো, চ্যাটজিপিটি থেকে অ্যান্সার করে দাও। এই ধরনের কোশ্চেনগুলো তোমার নর্মালি ধরো পারার কথা না, যদি না আগে থেকে সলভ করা থাকে ভালো মতো। ঠিক আছে, তো অনেকে ধরো চ্যাটজিপিটি দিয়েও যদি অ্যান্সার করো সেগুলো এখান থেকে বোঝা যাবে। ওকে, তো দেখো এখানে বলছে হচ্ছে দুটি বল দ্বারা একটি ভারী বস্তুকে শূন্যে স্থির রাখতে সক্ষম। তাহলে একটা বস্তু এখানে শূন্য মনে ধরো নিচের দিকে আছে, তাহলে এই বস্তুটাকে আটকে রাখার জন্য কি করছে, আনুভূমিকভাবে একটা বল কাজ করছে, এটা হচ্ছে ধরো এফ বল। ওকে, আর আরেকটা বল কি করছে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ। তাহলে এটা যদি উলম্ব হয়, উলম্বের সাথে 30 ডিগ্রি, এদিকেও হইতে পারে এদিকেও হইতে পারে, এটাও 30 ডিগ্রি হইতে পারে, এটাও 30 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে বস্তুটা এখানে ঝুলে থাকবে না। বস্তুটা ঝুলে থাকতে হলে এটা এখানে হবে, এটা এখানে হবে, এখানে একটা হবে, তবেই হচ্ছে এই বস্তুটা এখানে ঝুলে থাকতে পারবে। অর্থাৎ ব্যাপারটা কেমন দাঁড়ালো, যে আমি যদি এইদিকে একটা ভারী বস্তুকে ঝুলাই রাখতে চাই তাহলে এদিকে একটা বল প্রয়োগ করতে হবে, এইদিকে একটা বল প্রয়োগ করতে হবে, যেটা কিনা আমার কি এখানে হচ্ছে উলম্বের সাথে 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি উলম্বের সাথে 30 ডিগ্রি হয় তাহলে যেই পাশে কোণটা দেওয়া আছে এটা কি হবে, এটা যদি এফ বল ধরি তাহলে এটা কি হবে, এটা হবে এফ কস 30 ডিগ্রি, যেদিকে কোণটা দেওয়া থাকে ওটা 30 কস হয়, আর এই পাশে একটা উপাংশ পাওয়া যাবে, এটা হচ্ছে কি এফ সাইন তোমার 30 ডিগ্রি। ঠিক আছে না, তাহলে এটা যদি এফ কস 30 ডিগ্রি হয়, এটা কার সমান হবে, তোমার এই যে এটা সমান। ঠিক আছে, তাহলে এইটা আর এইটা দুইটা সমান হবে, দুইটা বিপরীত দিকে কাজ করতেছে না, তাহলে এই দুইটা কি হবে, সমান হবে। তাহলে এফ এফ ইকুয়াল এফ দূর এফ সাইন থিটা, এফ সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এফ। তাহলে আমরা কি করতে পারবো, এই এফটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এখানে কি হবে, 1 থাকবে। ও সরি, এটাকে 1 কাজ করি, এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, তাহলে এখানে হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, তাহলে আমাদের অনুপাতটা বের করা ইজি হবে। ঠিক আছে, বল দুটির অনুপাত যেহেতু চাইছে। আচ্ছা, তাহলে এটাকে আমি একটু উপরে তুলে নিয়ে যাই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি থাকলো, তোমার F2 থাকলো আর ওখানে হচ্ছে F1 থাকলো, তাহলে এখানে কি হবে 1/sin 30 হলো, sin 30 মান কত, হাফ না, তাহলে এখানে 1/1/2 থাকতেছে, তাহলে ওইটা উল্টে ফেললে কি হবে 2:1, তাই না, তাহলে 2:1, তাহলে আমার এখানে যেহেতু প্রথম বলটা সামনে লিখতে হয়, তাহলে প্রথম বলটা সামনে আর দ্বিতীয় বলটা পিছনে, তাহলে এটা অনুপাতটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি 1/2। ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে আমি দিছিলাম হচ্ছে বুয়েটের 2024 সালের একটা প্রশ্ন, বাট বুয়েটের প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়া যাবে না, এটা বুয়েটের প্রশ্ন মানে একদম খুব আহামরি কোনো কোশ্চেন ছিল না। ঠিক আছে, দেখো নর্মাল ম্যাথই ছিল। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন, হুবহু এখানে তুলে দিছি। তো এই কোশ্চেনটা কি, তোমার বলছে যে এ এর সাথে যদি এ গুণ করো, বি ভেক্টরের সাথে বি গুণ করো আর সি, তারপর সবাই যোগ করো ইকুয়াল টু 0 হয়, তাহলে এ বি এর সম্ভাব্য মানগুলো কত। তো একে তো হচ্ছে এই প্রশ্নটা তোমাদের খুবই রিসেন্ট একটা কোশ্চেন, এটা তোমার দেখেই অ্যান্সার করতে পারার কথা। ঠিক আছে, খুব বেশি সময় লাগার কথা না, তারপরেও যদি তুমি করো তাহলে এই কোশ্চেনটা কিভাবে করতে হবে দেখো, এখানে করা আছে, আমি এখান থেকে তোমাদেরকে দেখাই বলে দিই সময়টা বাঁচানোর জন্য। তো সবার সাথে প্রথম ভেক্টরটার সাথে এ, দ্বিতীয় ভেক্টরের সাথে বি, তৃতীয় ভেক্টরটার সাথে কেউ নাই, এগুলা গুণ করে ইকুয়াল টু কত হবে 0। তারপরে কি করবা, এখানে সবগুলা আই একসাথে করবা। ঠিক আছে, তারপরে সবগুলা জে একসাথে করবা, এখানে জে আছে, এখানে জে আছে, এখানে জে আছে, সবগুলা জে একসাথে করবা। তারপর উভয় পাশে সহগ সমীকৃত করবা, এই পাশে 0 আছে মানে 0 ভেক্টর আছে, তাহলে এখানে আয়ের সহগ এখানকার আয়ের সহগ সমান হবে, এখানকার জে এর সহগ এখানকার জে এর সহগ সমান হবে, তাহলে সহগগুলো সমান ধরলে তুমি এখানে এ আর বি এর মানটা পেয়ে যাবা। ঠিক আছে, পরীক্ষায় তুমি চাইলে এই কোশ্চেনটা স্কিপ করতে পারো। ঠিক আছে, এটা তোমার না করলেও চলবে, এটা হচ্ছে ওই 10টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটাও একই রকম, এই প্রশ্নটা পরীক্ষা হলে তোমার একটু টাইম খাবে, তাহলে তুমি এটা দেখেই বাদ দাও, কিন্তু কনসেপ্টটা তোমার জানা থাকতে হবে। ঠিক আছে, যেমন এখানে এক্স ওয়াই জেড দেওয়া আছে, তাহলে একটা কণার যদি সরণ তুমি উপস্থাপন করতে চাও তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, তোমার এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে,
তাহলে এখানে এক্স এর জায়গায় তুমি প্রথমটা ওয়াই এর জায়গায়, দ্বিতীয়টা জেড এর জায়গায়, তৃতীয়টা যদি বসাই দাও তাহলে তুমি কি পাবা, এই যে একটা বস্তুর সরণের সমীকরণ পাবা। তারপর সরণের সমীকরণটাকে তুমি কি করবা, সরণকে একবার অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়। তার মানে এই যে ইকুয়েশনগুলো এই যে দেওয়া আছে এগুলাকে তোমার একবার করে অন্তরীকরণ করলে কি পেয়ে যাবা, তোমার এখানে বেগটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে চলো প্রথমটাকে অন্তরীকরণ করো। প্রথমকে অন্তরীকরণ করলে কি হবে, ই -2 ইন্টু ই টু দি পাওয়ার -2t। ঠিক আছে, তারপর দ্বিতীয়টাকে অন্তরীকরণ করলে কত হবে, 3টা সামনে আসবে, 3 দুগুণে 6, আর কসে অন্তরীকরণ হচ্ছে কি মাইনাস, তাহলে -6 sin 3t হবে। তারপরে লাস্টেরটা অন্তরীকরণ করলে কত হবে, সামনে 2টা সামনে আসবে, তাহলে 2 2 4, তাহলে 4 cos t আসবে। এখন t এর মান কি বলছে এখানে 0, তাহলে t এর মান যদি আমরা 0 বসাই, ই টু দি পাওয়ার 0 মানে কত 1 না, তাহলে এখানে -2 পাবো। sin 0 ডিগ্রির মান কত 0, তাহলে এটুকু পুরোটা 0 হয়ে যাবে। আর cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে ওখানে কত থাকবে একটা 4, তাহলে 4 থেকে এই তো এটাই আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের i এর সাপেক্ষে আর এটা হচ্ছে আমাদের j এর সাপেক্ষে। ঠিক আছে, কারণ প্রথমটা তো i এর, তারপরটা j এর, তারপরটা k এর, তাহলে -2i প্লাস হচ্ছে 4k। ঠিক আছে, এখানে তোমাদের বিস্তারিত করে দেওয়া আছে, তোমরা চাইলে আরেক পলক দেখতে পারো, বাট এটা দেখে অ্যান্সার করার মতো কোশ্চেন। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে একটা কনসেপচুয়াল কোশ্চেন, বাট তোমরা এটা দেখে অ্যান্সার করতে পারবা কিভাবে। দেখো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে তোমার 3টা ভেক্টরের যোগফল ইকুয়াল টু 0 বলছে। 3টা ভেক্টরের যোগফল ইকুয়াল টু 0 মানে কি, তারা একই ক্রমে আছে, এরকম এরকম একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। কেমনে বুঝলাম, কারণ মানগুলা দেখো 3 4 5, কোনো সমকোণী ত্রিভুজের বাহুগুলা যদি 3 4 5 হয়, যে কোনো ত্রিভুজের বাহুগুলা যদি 3 4 5 হয়, তাহলে বুঝতে হবে এটা কি একটা সমকোণ তৈরি করতেছে। তাহলে এটাকে যদি তুমি 3 ধরো, এটাকে 4 ধরো, এটাকে 5 ধরো, আর এখানে এটা হচ্ছে তোমার সমকোণ। এখন কি বলছে, এ ক্রস বি, তাহলে এ আর বি তুমি ক্রস করলা, তাহলে এটা ক্রস করলে কি হবে, এই দুজনকার উপর লম্ব হবে। ঠিক আছে, ধরো এরকম লম্ব একটা পাইছো, এটা ভিতরের দিকে মুখটা হবে যদিও, তো ধরো এইদিকে, তাহলে এটা কিন্তু এই তলটার উপর লম্ব না, তাহলে এটাকে যদি আমি সরাই এখানে চিন্তা করি, তাহলে এই দুজনকার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, আবার 90 ডিগ্রি হচ্ছে না, তো sin 90 ডিগ্রির মান কত 1, তার মানে শুধু তোমার ভ্যালুগুলো গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে ভ্যালুগুলো কত, এখানে 3, এখানে 4, 3 4 12, 12 5 60, এটা 60 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এগুলো দেখে অ্যান্সার করা যায়। তারপর কোশ্চেনটা দেখো, এখানে 5 12 13, এটাও তাহলে কি নির্দেশ করতেছে, আমার একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হবে, তাহলে তুমি চিন্তা করো 13টা হচ্ছে অতিভুজ, তাহলে অপর দুইজন হচ্ছে কোনটা, একটা হচ্ছে 5 আর একটা হবে কি 12, তাহলে এই দুজনকার মধ্যকার কোণটা কত হবে 90 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। এটাও দেখে অ্যান্সার করার মতো কোশ্চেন ছিল। তারপর এখানে কি বলছে, একটা আরেকটার উল্টা, তাহলে একটা যদি আরেকটার উল্টা হয়, তাহলে এ বি সাইন, এটা কি হবে অ্যান্সার, এ বি সাইন 180 ডিগ্রি। যেহেতু এখানে বলছে একটা আরেকটা বিপরীত দিকে, তাহলে দুজনকার মধ্যকার কোণ হচ্ছে কত 180 ডিগ্রি, তাহলে সাইন 180 ডিগ্রির মান কত 0, তাহলে পুরোটার মান কত হয়ে যাবে 0। এটাও দেখে অ্যান্সার করার মতো কোশ্চেন, এটা তোমাদের সম্ভবত 24 সালে ডিসিউতে আসছিল। তারপরে দেখো এখানে বলছে কোনটা ভেক্টর বিনিময় নিয়ম, এখানে দেখো পি কিউ কে কিউ পি বানাই দিছি, এই যে উল্টাই দিলাম, এটাই হচ্ছে আমাদের কি বিনিময়। তারপর হচ্ছে কোনো একজন ব্যক্তির ভর 60 কেজি, ওই ব্যক্তি একটি লিফটে ওঠার পর যদি লিফটটি এত মিটার ত্বরণের নিচে হবে, তাহলে নামার সময় আচ্ছা কতটুকু ওজন অনুভব করবে। তো ব্যাপারটা বুঝো, এখানে আমরা লিফটের ক্ষেত্রে কনসেপ্টটা কি জানি, যদি লিফট উপরের দিকে উঠে, ধরো লিফটের ত্বরণ এ, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, তাহলে যদি দিকগুলা বিপরীত হয় তাহলে ত্বরণগুলা যোগ হয়, যদি একই দিকে হয় তাহলে ত্বরণ হচ্ছে বিয়োগ হয়। তাহলে আমাদের লোকটা নিচে নামতেছে কত ত্বরণ নিয়ে, 1 ত্বরণ নিয়ে নিচের দিকে, আর অভিকর্ষ ত্বরণও নিচের দিকে, তাহলে কি হবে বিয়োগ হবে। তাহলে আমরা কি জানি m ইন্টু জি, তাহলে এখানে হবে কি জি মাইনাস এ, তাহলে m এর মান কত দেওয়া আছে 60 কেজি, আর এখানে জি এর মান হচ্ছে 9.8, বিয়োগ হচ্ছে কত 1, তাহলে 9.8 থেকে 1 বিয়োগ করলে কত হবে 8.8 ইন্টু হচ্ছে 16। তো তুমি এখন এইটুকু গুণ করতে পারবা না, তুমি দেখো এখানে শূন্যটা কেটে দিয়ে তুমি দশমিকটাকে এক ঘরের দিকে পাঠিয়ে দাও। ঠিক আছে, মানে এটাকে 10 দিয়ে ভাগ করলাম, ওটাকে 10 দিয়ে গুণ করলাম, একই কথা। তো তাহলে কত হবে 8 8 6 48 8, হাতে থাকলো 4, 8 6 48 আর 4 কত 52, 528, এই হচ্ছে 528। ওকে, তারপরে একটি সুতা এক প্রান্তে, আচ্ছা এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার হলে জেনারেলি এমনি ছেড়ে দেওয়ার মতো কোশ্চেন। ঠিক আছে, কারণ এটা তোমার যদি মুখস্থ থাকে তাহলে অ্যান্সার করবা, নাহলে এটা করতে তোমার যে সময় লাগবে অত সময় তুমি পরীক্ষা দিতে পারবে না। তাহলে এইটা প্রশ্ন হচ্ছে কি তোমার স্কিপ করার মতো একটা প্রশ্ন, যদি মুখস্থ থাকে তাহলে অ্যান্সার করবা, নাহলে তুমি স্কিপ করে চলে যাবা। এই যে দেখো, এটা কোশ্চেনটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, এটা আমি তোমাদের পরের ভিডিওটাতে এটা করে দেখাচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে,
আমি এখানে 20 পর্যন্ত থামতেছি, পরেরটাতে এটা করে দিব আর কি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখে নাও। 20 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি বলছে যে স্থির অবস্থায় থাকা একটা বস্তু বিস্ফোরিত হয়ে দুইটা এরকম হয়েছে। তাহলে দুইজন মনে করো আগে একসাথে ছিল এরকম, তাহলে একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। এই দুজন পরিণত হয়ে দুজন কি করছে, বিপরীত দিকে চলমান। তাহলে একজন যদি এদিকে যায়, এটা যদি V2 হয়, এটা হচ্ছে কি V1। তাহলে দুইজন যদি দুই দিকে যায়, তাহলে একজনের দিকটাকে যদি পজিটিভ ধরো, আরেকজনের দিকটাকে ধরতে হবে নেগেটিভ। এই প্রশ্নটা আমি যেবারে পরীক্ষা দিই ঢাকা ইউনিভার্সিটিতে 2019 সালে আসছিল, আর আমি এই প্রশ্নটা ভুল করছিলাম। মানে দুইটা যে দুই দিকে যায়, আমি দুইটাকে প্লাস ধরে করে ফেলছিলাম। একটাকে যদি প্লাস ধরো, আরেকটার দিকটাকে ধরতে হবে কি মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে তাদের আগে যেহেতু তারা স্থির ছিল, তাহলে তাদের ভরবেগের সমষ্টি ছিল আগে 0, আর এখন তারা গতিশীল আছে, তাহলে M1 V1 প্লাস M2 এখানে মাইনাস V2 লিখতে হবে। ঠিক আছে, মানে এই দিকটাকে যদি প্লাস ধরো, ওই দিকটাকে ধরতে হবে মাইনাস। তাহলে এখানে কি M2 V2 পাবা, এটাকে তাহলে এই পাশে পাঠাও। তাহলে কি হবে M2 V2 ইকুয়াল টু হচ্ছে M1 V1। তাহলে তুমি দেখো V2টাকে পাশে পাঠাও, M টাকে পাশে নিয়ে আসো, তাহলে M2/M1 ইকুয়াল টু হচ্ছে V1/V2। তাহলে এই যে দুইটা বেগের অনুপাত হচ্ছে কি V1/V2 এর অনুপাত হচ্ছে M2/M1। ওকে, তো এখানে শুধু তোমার মাইনাসটা সবাই মিস করে যায় আর কি। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো কি বলছে। আচ্ছা, এটা একটা খুবই মজার কোশ্চেন, এটাও একটু কনসেপচুয়াল কোশ্চেন, এটা আমি তোমাদেরকে পরের ভিডিওটাতে দেখাবো। ওকে, আচ্ছা, এটা তাহলে আমরা এই পর্যন্ত রাখি। পরের ভিডিওটাতে আমরা বাকি কোশ্চেনগুলো সমাধান করব।